বর্তমানে সাথে রয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগের দেয়া রাজাকার ট্যাগিংও কোনো কোনো ক্ষেত্রে ঠিক ছিল বলে আপনি মনে করেন, সবার বেলায় না হলেও, বা পাকিস্তানের প্রেতাত্মা দেয়া ট্যাগিং দেওয়া ভুল কিছু না, যদি যদি তাদের এরকম কোনো দলীয় ইচ্ছা থেকে থাকে, যদি জামাত শিবির সাপোর্টার হয়ে থাকে, তাই কি মনে করেন? মানে বাংলাদেশে তো রাজাকার ছিল, মানে মুক্তিযুদ্ধের সময় তো রাজাকার ছিল। তো কেউ যদি রাজাকার এবং এই রাজাকার যেই যেই কারণে সৃষ্টি হয়েছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, সে যদি সেই আদর্শকে, সেই স্বপ্নকে এখনো ধারণ করে, তাকে তো রাজাকার এবং রাজাকারের আদর্শের উত্তরসূরি বললে তার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, যদি সে এখনো মনে করে। পাকিস্তানের প্রেতাত্মা মানেটা কি? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আবার একসাথে হয়ে যাবে, এই স্বপ্ন যারা দেখে, এরকম এরকম কি কেউ আছে? যদি কেউ থাকে তাহলে নিশ্চয়ই তাকে পাকিস্তানের প্রেতাত্মা বলুক বা ভূত বলুক বা জিন বলুক, সেটা বলা যেতে পারে। কিন্তু শেখ হাসিনার দল যারা আয়নাঘরকে বিলিভ করে না, মনে করে আয়নাঘর ভুল, আয়নাঘর বানানো হয়েছে, এবং শেখ হাসিনা তো নিজেই বলে আমার অপরাধটা কি, ও তো জানেই না ওর অপরাধ, ওর তো জানি না ও কিছু কোনো অপরাধ করছে, এবং আওয়ামী লীগ তো মনে করে যে তারা কোনো অপরাধ করেনি। যদি সেটাই করে থাকে, হ্যাঁ, তো তাহলে তাদেরকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে সমস্যা কোথায়? যদি কেউ বলে যে আমি রাজাকারি করছিলাম বা রাজাকাররা ভালো কাজ করছে, যদি কেউ বলে, তাকে অবশ্যই ত্যাগ করা যায়, হ্যাঁ। কিন্তু যদি এটা কেউ না বলে থাকে, তাহলে তাকে আমি রাজাকারই বলবো কেন, বা পাকিস্তানের প্রেতাত্মাই বলবো? দাদা, 5ই আগস্টের পর বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক শক্তির এক ধরনের নব উত্থান লক্ষ্য করা যায়, এই বিষয়ে কি আপনি একমত? হেগেলের একটা থিওরি আছে, ডায়ালেকটিক্স এর থিওরি। সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সট্রিমে যাই, আর একটা এক্সট্রিম একই সাথে তৈরি হয়। হ্যাঁ, আমি যদি আলট্রা সেকুলার হই, তাহলে আলট্রা ইসলামিস্ট শক্তি দাঁড়াবে, পেন্ডুলামের মতো আর কি। এটা এরকম দুলবে দুলবে, দুলে দুলে একটা একটা জায়গায় এসে থিত হবে। তো যেভাবে ইসলামকে কোপানোর রাজনীতি করেছে হাসিনা, তার ফলে একটা ইসলামী রাজনীতির উত্থান হবেই, এটা খুবই ন্যাচারাল। বাংলাদেশের জন্য এটা কতটা ভালো, কতটা খারাপ? এটা ভালো খারাপের কিছু না। মানে ধরা যাক যে ম্যাগনেটিক ফোর্স, পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স আছে। এখন যদি আমি বলি পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স পৃথিবীর জন্য, যদি এটা কেউ বলতে চায় যে ইসলামপন্থী রাজনীতির কেন উত্থান হলো, তাহলে তার আগে বলতে হবে তুমি ইসলামকে কোপাইতে গেছিলে কেন? তুমি একটা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে গেছো, তুমি একটা ইন্ডিয়ান পলিটিক্স কে বাংলাদেশে স্ট্যাবলিশ করতে গেছো, সেই জন্যই এটার উত্থান হয়েছে, এবং এটা তোমার দোষ। তোরে ভাই, যদি দোষ হয় কেন, এটা তোমার দোষ। তুমি যদি ইসলামকে না কোপাইতা, তাহলে এই ঘটনাটা ঘটতো না। দাদা, এই সময় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা বা মব ট্রায়াল, কোট আনকোট, এইটা কন্ট্রোল করতে বলা হয় সরকার অনেকখানি ব্যর্থ, এবং নানা জায়গায় মানুষ নিজের হাতে দায়িত্ব নিচ্ছে, কাকে শাস্তি দেওয়া যাবে, কাকে শাস্তি থেকে বাঁচানো যাবে, এই সব কিছু, এবং এই দোষে আপনাকে অনেকখানি দুষ্ট করা হয়, আপনি নাকি উস্কে দেন মব জাস্টিস। যেমন যেমন 32 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে আপনার বক্তব্য অনেকখানি কাজে লেগেছে বলে মনে করেন অনেকে। 32 নম্বরের বাড়ি ভাঙা, 32 নম্বরের বাড়ি ভাঙতে তো আমি আমি ডাক দিয়েছি, এটা তো আম, এটা তো এটা ডকুমেন্টেড। এবং 32 নম্বর বাড়ি ভাঙার যদি কোনো প্রাইড কেউ আমাকে দিতে চায়, তাহলে আমি সেটা অবশ্যই কৃতজ্ঞ চিত্তে আমি সেটা গ্রহণ করব। এবং আমি ওটা ফ্যাসিস্ট আইকন হিসাবে মনে করি, এবং ওটা ভেঙে দেওয়া 5ই আগস্টই দরকার ছিল, গুড়িয়ে দেওয়া দরকার ছিল, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ যদি আবার ফিরে আসার চেষ্টা করে এবং আবার যদি ফ্যাসিস্ট রাজনীতি করার চেষ্টা করে, আমি বলছি টুঙ্গিপাড়া পর্যন্ত কার্পেট বোমা মেরে আমি উড়াই দেবো দরকার। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন? মুক্তিযুদ্ধে কি অবদান ওনার? মুক্তিযুদ্ধ মানে যদি এটা 1971-এর 25শে মার্চ থেকে শুরু করে 1971-এর 16ই ডিসেম্বর হয়, এই সময়টা যদি আমি মুক্তিযুদ্ধ এর আগে কি মুক্তিযুদ্ধের ফিল্ড তৈরির কোনো ঘটনা নেই? 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ, 6 দফা, এগুলোর কি কোনো অবদান নেই 71 তৈরির জন্য? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। তো সেগুলোতে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান কি নেই? সবচেয়ে বড় অবদান হচ্ছে যে উনি 1971-এর 25শে মার্চ স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। যদি উনি ধরা না দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ উনি যে কম্প্রোমাইজ করে ফেলতেন। উনি 1971-এর 23শে মার্চ পর্যন্ত উনি বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হোক, এটা আমি মিন করি। তবে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা খুবই কমপ্লেক্স একটা ইতিহাস। ইন্ডিয়ার পলিসি কিভাবে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আর একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার দিকে ধাবিত করেছে, এবং নানাভাবে এইটাকে একটা একটা রিকনসিলিয়েশনকে, একটা নেগোসিয়েশনকে বাধাগ্রস্ত করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, শেখ মুজিবের মাধ্যমে। সেটা আমি এটা এক্সপ্লেন করবো, সেটা একটা বিশাল আলোচনা। সেই আলোচনাটা করার সুযোগ আজকে হবে না। কিন্তু যদি এমনি বলা হয় যে মানে মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতাকে, হ্যাঁ, শেখ মুজিব স্বাধীনতার অবিসংবাদিত নেতা, এটাতে আমার তাহলে তার বাড়িটা ভাঙা, তার এটা ভাঙার কি, মানে স্বাধীনতার অবিসংবাদিত নেতার সাথে তার বাড়ি ভাঙার কি সম্পর্ক? আসলে এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছিল যে ওখানে বাধা দিতে গেলে একটা তীব্র চরম একটা রক্তপাত হতো, এবং সেটা সম্ভবত সরকার এড়াতে চেয়েছে। কারণ একটা সময়, ইতিহাসের একটা সময় একটা জিনিস যতখানি আদরণীয় থাকে,
যতখানি ভালোবাসার জায়গা হিসেবে থাকে, সবার শ্রদ্ধার জায়গা হিসেবে থাকে, সেই শ্রদ্ধার জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই জিনিসটার তো, এটা তো একটা ইট কাঠ পাথরের একটা জিনিস, তাই না? এটা তো কোনো প্রাণ নাই। হ্যাঁ, তো ওইটার প্রাণটা কি ছিল? ওটার প্রাণটা ছিল হচ্ছে যে এটার সাথে মানুষের আশা আকাঙ্ক্ষার একটা মিল ছিল, আশা আকাঙ্ক্ষার একটা সাযুজ্য ছিল, আশা আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল। তো এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাই যদি ধ্বংস হয়ে যায় এবং ওইটাই যদি মানুষকে নিপীড়নের আদর্শিক ভূমি হয়, ওই কারেন্ট সিচুয়েশন নিয়ে দেশে থাকা মানুষের থেকেও আপনি দ্রুত তথ্য পেয়ে যান, অনেক সময় অনেক ডকুমেন্টস আপনি হাজির করেন আপনার ভিডিওগুলোতে। সেজন্য আপনার ওয়ার্ক ফোর্স কি বাংলাদেশেও রয়েছে? মানে কিভাবে আসলে আপনি কাজটা করেন? যেমন একটা চ্যানেল যদি হয়, তার অনেক মানুষ রয়েছে, আপনার চ্যানেলটা আসলে কিভাবে রান করে? বাংলাদেশেও আপনার এজেন্টস আছে? আমি তো কিছু সাহায্য নেই, যেমন আমার কিছু কখনো কোনো ডকুমেন্টেশনে যদি দরকার পড়ে, আর্কাইভে যদি যেতে হয়, আমি রিকোয়েস্ট করি কাউকে কাউকে। অনেকে আছে বললেই এটা করে দেয়, খুব দ্রুততার সাথে করে দেয়, বেশ কয়েকজন আছে যারা এটা তথ্যগুলো সংগ্রহ করে আমাকে দেন। কিন্তু আমাকে বলতে হয় আমার এটা দরকার, আমার এই আর্কাইভে দরকার, এই পত্রিকার ইয়েটা দরকার, এইটা। আর দুই নম্বর হচ্ছে যে এখন তো গ্লোবাল যেটা আর্কাইভ কিনে নিতে হয়, তো সেই জিনিসগুলো আমি কিনে নিই। আর অসংখ্য মানুষ আমাকে নানা ধরনের তথ্য পাঠায়, সেই জিনিসগুলো আমি ভেরিফাই করে নিই, আমি নিজে ভেরিফাই করে নিই। যদি সেটা ভেরিফাইড হয়ে সত্য বলে আহ, আমি বুঝি, তাহলে সেটাকে আমি গ্রহণ করি। তবে এটা অনেক সময় যায়, যদিও আমার কিছু ব্যাকগ্রাউন্ড পড়াশোনা এটাকে হেল্প করে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার টিমে লোক না, আমার টিমে কোনো লোক নেই। ভিউ বেশি হবে এরকম কথা বলেন, এরকম অভিযোগ আছে আপনার, আপনি কি বলবেন? আমার তো কিছু বলার কথা আছে, আমি কিছু কথা বলতে চাই, সেজন্যই আমি ভিডিও বানাই। হ্যাঁ, যেমন যে পেন্টিং করে সে কিছু বলতে চায়, সেজন্য সে পেইন্ট করে। যে কবিতা লেখে সেও কিছু বলতে চায়, সেই জন্য সে কবিতার ছন্দে সে কবিতা লেখে। যে সাহিত্য করে সেও কিছু বলতে চায়। একজন রাজনৈতিক নেতা সে কিছু বলতে চায়, আমিও কিছু বলতে চাই। আমি কি বলতে চাই আসলে? তো আমার স্বপ্নটাকে যদি আমি সবার স্বপ্ন বানায় তুলতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি সবার ভাষায় কথা বলবো, সবার ভেতরের বেদনাটাকে স্পর্শ করার চেষ্টা করব, এবং আমার বেদনাটা সবার বেদনা হিসেবে তৈরি করার চেষ্টা করব, এবং তারপরেই সবাই আমার স্বপ্নটাকেও দেখা শুরু করবে। এটাই তো রাজনীতি। তো এখন যদি কেউ বলে যে মানুষ যেটা শুনতে চায়, মানুষ তো শুনতে চায় স্বপ্নের কথা, মানুষ তো শুনতে চায় ভালোবাসার কথা, মানুষ তো শুনতে চায় পৃথিবীর আকাশ হবে মধুময়, বাতাস হবে মধুময়। হ্যাঁ, আমরা করব জয়, একদিন আমরা এমন একটা দেশ তৈরি করব যেই দেশে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যেই দেশে শুধুই আনন্দ। এরকম একটা দেশ তো সবাই চায়। যে আমি এমন একটা দেশ চাই যে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, আমি এমন একটা দেশ চাই যে দেশে রাস্তায় কোনো ভিখারি থাকবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাদ থাকবে, আমি এমন একটা দেশ চাই যেখানে সবাই কাজ করবে, যেখানে এমন একটা দেশ চাই যেখানে কেউ বেকার থাকবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে কেউ কাউকে অপমান করবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে আমি সবকিছু বলতে পারবো, সব কথা বলতে পারবো, সমস্ত কবিতা লিখতে পারবো, আমার মনে যা আশা যা আকাঙ্ক্ষা এই বুক চিল্লাই আমি বলতে পারবো সারা মাঠ জুড়ে, আমাকে কেউ কখনো থামিয়ে দেবে না। এরকম একটা দেশ তো আমরা চাই। যে আমি এমন একটা সমাজ চাই, আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে, আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্টস শ্রমিকের ছেলে ডাক্তার হবে, আমি এমন একটা দেশ চাই যেখানে শ্রমিকের ছেলে রাষ্ট্রপতি হবে। তাহলে সেই স্বপ্নটা আমি দেখাবো না তাকে? আপনি কেমন বাংলাদেশ চান? আমার মনে হয় আমি আমার উত্তর অনেকখানি পেয়ে গেছি। তবে এত স্বপ্নের যে বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত দিবা স্বপ্ন, রাত্রি স্বপ্ন, সবকিছু, সেই বাংলাদেশে কেন আপনি এখনো আসছেন না? সেই প্রশ্নটা অনেকের মনে। সেই প্রক্রিয়াটি কতটা জটিল? আমার তো বাংলাদেশে যাওয়ার প্রক্রিয়া অসম্ভব জটিল। কারণটা হচ্ছে যে আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি এখানে। তো পলিটিক্যাল রিফিউজি আমি এই স্ট্যাটাসটা পাইছি এটা বলে যে, হুইচ ওয়াজ ট্রু, যে আমার জীবন আশঙ্কা আছে বাংলাদেশে। তো আমি এই স্ট্যাটাসটা যদি ছেড়ে দেই, তাহলে আমাকে বলতে হবে আমি রিফিউজি স্ট্যাটাসটা ছেড়ে দিতে চাই, কারণ দেশে আমার কোনো এখন বিপদ নাই, আমাকে ইমিগ্রেন্ট বানিয়ে দাও। দের ইজ এ স্লাইট চান্স যে বলতে পারে তারা যে ঠিক আছে তুমি তাহলে চলে যাও, কারণ অ্যান্টি ইমিগ্রেন্ট তো পিপল আছে সব দেশেই, তাই না? যদি আমাকে লিগালি তারা বলতে পারে, যদি আমাকে বলে, তাহলে আমার এখানকার সব কিছু একদম ক্লোজ করে আমাকে দেশে চলে যেতে হবে। সেটা একটা ডিজাস্টার হয়ে যাবে, মানে আমার জন্য ডিজাস্টার হবে। আমার বাচ্চা এখানে পড়াশোনা করছে, তার জন্য তার পড়াশোনার খরচ আমি এখানে চাকরি করার জন্য দিতে পারি। আমার এখানে এডুকেশন লোন আছে, আমার পিএইচডি শেষ হবে না, আমি পিএইচডি করতেছি, আমি পিএইচডি শেষ করতে পারবো না। এই পিএইচডির জন্য আমার লোন আছে, সেই এডুকেশন লোনটা আমাকে মাসে মাসে শোধ করতে হয়। বাসার জন্য লোন আছে, বাসার লোন আমাকে শোধ করতে, আমি এই সমস্ত টাকা পয়সা কোথা থেকে দেবো? আর যদি যদি এটা মনেই করা হয় যে না ঠিক আছে আমি এগুলো বাদ দিলাম, করে ফেললাম, এগুলো সত্য করে আমি চলে গেলাম, বাংলাদেশে যে আমি করবোটা কি? বাংলাদেশে যেহেতু আমার পেট চালাইতে হবে, তাই না? আমি এখানে চাকরি ছেড়ে দিয়ে গেলাম, বাংলাদেশে যেতে হলে আমার একটা চাকরি খুঁজতে হবে। হ্যাঁ, আমি এখন যেভাবে স্বাধীন একটা অ্যাক্টিভিজম করতে পারি, বাংলাদেশে যেয়ে কি আমি সেই স্বাধীন অ্যাক্টিভিজম করতে পারবো? পারবো না।
তো আমার আসলে যতদিন চাকরি আছে ততদিন চাকরি করে আমি যদি যাওয়া আসার মধ্যে থাকতে পারি, যে আমি এখানে আসলাম, আমি গেলাম, ছুটি নিলাম, বা আমি ইভেন 3 বছরের ছুটি নিতে পারি, কিন্তু স্টিল আমার চাকরিটা তো থাকে, তাহলে আমি যে 3 বছর যে বাংলাদেশে থাকলাম, অ্যাক্টিভিজম করলাম, আবার চলে আসলাম, এরকম যদি হয় তাহলে এটা আমার জন্য বেস্ট অপশন। নতুন বাংলাদেশ যে কথা বলি আমরা, সেই নতুন বাংলাদেশের দিকে আমরা কতটা এগিয়ে যাচ্ছি, বা যে স্বপ্নের বাংলাদেশের কথা আপনি বলেন, সেটি অর্জন কোন পথে এগুলো সম্ভব বলে মনে করেন? আমরা তো প্রত্যেক দিনই আগাচ্ছি, আমাদের তো অগ্রসর হওয়াটা তো থেমে নাই। হ্যাঁ, আমরা একটু একটু করে হলেও আগাচ্ছি, এবং সেটাই হয় আসলে, ইতিহাসে সেটাই নিয়ম যে আমরা সবসময় অল্প অল্প করে আগাই। মানে এই অল্প আগানোটা অনেক সময় পছন্দ হয় না আমাদেরকে, আস্তে আস্তে যে অগ্রসর হওয়াটা এটা পছন্দ হয় না। সেই জন্য আমরা একটা উল্লম্ফন চাই, মানে এক লাফে পার হয়ে যেতে চাই সময়টাকে, সেইটাকেই বলা হয় বিপ্লব, যে আমরা এক লাফে যেন পার হয়ে যেতে পারি। সেরকম একটা বিপ্লবের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের ছিল, যেটা আমরা করেছি। আমরা লাফটা দিতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আগামী কয়েক বছর আমরা আসলে কিভাবে চালাবো দেশটাকে। আম, বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশের আম, যারা এলিটস, বাংলাদেশে যারা চালায়, তারা বাংলাদেশের সম্পদটাকে পাচার করে, এবং এটাই সমস্ত দুর্দশার একটা মূল কারণ। এই সম্পদটা যদি দেশে থাকতো তাহলেই দেশের অগ্রগতি কেউ থামাতে পারতো না। বাংলাদেশ একটা খুবই সুবিধাজনক অবস্থার মধ্যে আছে, পাশে চীন, এবং আমরা গেটওয়ে এই সাউথ ইস্ট এশিয়ার, এবং এই এই জায়গায় বড় ধরনের পরিবর্তন হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে, বাংলাদেশের ইকোনমি ভালো হবে, এবং বাংলাদেশের ইকোনমি খুবই ভালো হবে ফিউচারে যদি আমরা এটাকে ভালোভাবে ট্যাপ করতে পারি। এবং